এনএস দিশারি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রোগ নিয়ে আলোচনা করব। এই রোগটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল রোগ বলা যেতে পারে। এই জন্য আমি আজকে নতুন রোগটি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো এই রোগটি হচ্ছে মূলত গাইনোকোলজিক্যাল ডিজিজ থেকে নেওয়া। যে রোগ নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বাধক বেদনা অর্থাৎ ডিসমেনোরিয়া যাকে বলা হয়। তো আমরা প্রথমেই এই রোগটি শুরু করার আগেই আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। এই রোগ আমরা চিনব কী করে? এই রোগকে চিনতে গেলে বা এই রোগ সম্পর্কে জানতে গেলে আমাদের অবশ্যই একটা রোগের বিবরণ জানা উচিত। এই রোগের বিবরণ হচ্ছে স্ত্রী লোকদের মেনস্ট্রুয়েশন সময়কালে বা ঋতুস্রাব সময়কালে তলপেট এবং বস্তি প্রদেশ অর্থাৎ কোমর সংলগ্ন অংশ এবং পিঠের নিচে দারুণভাবে ব্যথা যন্ত্রণা হতে থাকে। এরপর আমরা দেখব এই রোগে কোন জায়গাগুলোকে আক্রমণ করে। এই রোগে মূলত জননতন্ত্রকেই শুধুমাত্র আক্রমণ করে এবং অন্যান্য অংশে কোনোভাবেই কিন্তু এই রোগ আক্রমণ করে না। আমরা প্রথমে এবার জানব এই রোগের বয়স সম্পর্কে। কত বছর বয়সে রোগটি হয়? এই রোগটি মূলত মেনস্ট্রুয়েশন যখন মেয়েদের শুরু হয় তখন থেকে শুরু করে এই রোগটি 40, 42, 45, 50 অনধিক 50 বছর বয়স পর্যন্ত রোগটি চলতে পারে। তবে এই রোগ 30 বছরের পরে যাদের বয়স, যেসব মহিলাদের, তাদেরকে এই রোগটি খুব কম পরিমাণেই হয়। তবে 15 বছর থেকে বা 13-14 বছর থেকে শুরু করে 30 বছর বয়সী মেয়েদের এই রোগটি সবথেকে বেশি পরিমাণে হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব এই রোগ পুরুষকে হয় নাকি শুধুমাত্র মহিলাকে হয়। না, এই রোগটি আসলে শুধুমাত্র মহিলাদেরকেই আক্রমণ করে। এই রোগে পুরুষরা কোনোভাবেই আক্রমিত হয় না, মানে হন না। এবার আমরা দেখব রোগের কারণ। কেন এই রোগটি হচ্ছে? এই রোগটি হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে? এই রোগ হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে হরমোনের স্বল্পতা। হরমোন কম পরিমাণে শরীরে যদি নির্গত হয় বা নির্গমন হয় বা নিঃসরণ হয় তাহলে এই রোগটি হয়ে থাকে। তাছাড়া কারোর যদি জননতন্ত্রের কোনো সমস্যা থাকে বা জন্ম থেকেই কারো যদি জরায়ু বা জননতন্ত্রের অপরিণত বা অপূর্ণতা বলা যেতে পারে, গঠন অপূর্ণতা থাকে, তাহলে সেক্ষেত্রে এই রোগ হতে পারে। অথবা রক্তাল্পতার ক্ষেত্রেও এই রোগ হতে পারে, বা অত্যাধিক যারা পরিশ্রম করে, এইসব পরিশ্রমী মহিলা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই রোগটি হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব এই রোগের লক্ষণ কি, আমরা রোগটাকে কেমন করে বুঝবো। এই রোগের কিছু সিমটমস আছে বা কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলো হচ্ছে, আমি আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী বলে যাব। 1 নম্বর সিরিয়ালে হচ্ছে যেটা, ঋতুর সময়ে মেয়েদের তলপেটে এবং কোমর, পিঠের নিচের অংশে মেরুদণ্ড পর্যন্ত এইসব প্রভৃতি অংশে দারুণভাবে ব্যথা এবং যন্ত্রণা হতে থাকে। 2 নম্বর হচ্ছে যেটি, ঋতুস্রাবের পরিমাণটা খুব কম হবে। কখনো কখনো ঋতুস্রাব 3 দিন পরে বন্ধ হয়ে যেতে পারে, অথবা 2 দিন পরে বন্ধ হয়ে যেতে পারে, অথবা নর্মালি 4 দিন ধরে ঋতুস্রাব হলেও ঋতুস্রাবের পরিমাণটা অনেকটাই কম হয় স্বাভাবিকের তুলনায়। এরপর আমরা চলে যাব 3 নম্বর লক্ষণে। 3 নম্বর লক্ষণ হচ্ছে, এক সময় কিন্তু এই যন্ত্রণা খুবই তীব্রতর হয়ে ওঠে, ফলে রোগিণী ছটপট করতে থাকে। অনেক সময় রোগিণী কিন্তু কান্নাকাটিও শুরু করে দেয়। তবে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন সবথেকে বেশি যন্ত্রণা হয়ে থাকে, এবং এই ব্যথা বা যন্ত্রণা 4 দিন যখন হয়, 4 দিনের পর থেকে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তারপরে কিন্তু আর সমস্যা থাকে না। পরবর্তী যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় সেই সময় কিন্তু আবার একইভাবে কিন্তু এই রোগ আবার পুনরাক্রমিত করে বা পুনরাক্রমণ এই রোগের ঘটে। 4 নম্বর লক্ষণ হচ্ছে, ঋতু শুরুর 2 দিন আগে থেকে, যেই তারিখে ঋতু শুরু হবে তার 2 দিন আগে থেকে দুটি পায়ে, উরুতে ব্যথা যন্ত্রণা শুরু হতে থাকে, এবং ঋতু চলাকালীন সময়ে আলস্যভাব, কোনো কাজকর্মে মন না লাগা বা অমনোযোগী হওয়া, হাত পা ম্যাজ ম্যাজ করা, সঙ্গে মাথা ধরা, বুক ধড়ফড়ানি থাকে, মাথা অনেকের ঘুরতে থাকে, মাথা ঘোরাও থাকে, অনেকের বমি হয়ে যায়, আবার কারো কারো বমি বমি ভাব থাকে, আবার কারোর মানে খিদা একেবারে চলে যায়, মানে ক্ষুধা মন্দা দেখা দেয় বা অক্ষুধা
প্রভৃতির লক্ষণ কিন্তু থাকে। অনেকেই এই যন্ত্রণা থেকে বাঁচতে যন্ত্রণানাশক ওষুধ খেয়ে থাকে। যন্ত্রণানাশক ওষুধ খেলে সেইবারের মতো কিন্তু যন্ত্রণা ভালো হয়ে যায়, তবে এটি কিন্তু পরবর্তী ঋতুচক্রে আবার একইভাবে কিন্তু রোগটির পুনরাবৃত্তি ঘটে। ফলত এই যন্ত্রণানাশক ওষুধ খেয়ে এই রোগের স্থায়ী সমাধান নয়। এই রোগের স্থায়ী সমাধান করতে হলে অবশ্যই এই রোগের কারণগুলোকে অবশ্যই সমাধান করতে হবে, তবে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া যাবে পার্মানেন্টভাবে বা একেবারে লং টাইম ধরে। তো এবার আমি চলে আসি চিকিৎসায়। চিকিৎসা হচ্ছে যে ঋতু চলাকালীন যদি কোনো মহিলার প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা থাকে, সেই ক্ষেত্রে যে চিকিৎসা হবে সেই চিকিৎসা কিছু মেডিসিন ব্যবহার করতে হবে। মেডিসিনগুলো হচ্ছে ট্যাবলেট মেফটাল স্প্যাস। এই ট্যাবলেটটি যদি না পাওয়া যায় তার পরিবর্তে ট্যাবলেট ডিসমেন ব্যবহার করা যেতে পারে। ট্যাবলেট ডিসমেন যদি না পাওয়া যায় তার পরিবর্তে ট্যাবলেট ট্রিগান ডি ব্যবহার করা যেতে পারে। এই ট্যাবলেটটিও যদি না পাওয়া যায় তাহলে ট্যাবলেট ডিক্লোজেসিক ব্যবহার করা যেতে পারে। আমি এখানে আপনাদের সুবিধার্থে 4টে মেডিসিনের নাম বলেছি, আপনারা যে কোনো একটি মেডিসিন ব্যবহার করতে পারবেন। আমি মেডিসিনগুলোর নাম আরও একবার বলে দিচ্ছি। ট্যাবলেট মেফটাল স্প্যাস, তার পরিবর্তে ট্যাবলেট ডিসমেন, তার পরিবর্তে ট্যাবলেট ট্রিগান ডি, তার পরিবর্তে ট্যাবলেট ডিক্লোজেসিক। আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। এই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম কি, কিভাবে ওষুধগুলো খাওয়া হবে? ওষুধগুলো যে কোনো ওষুধ একটি নিতে হবে, সেখানে পরিমাণটা থাকবে 1টি করে ট্যাবলেট, দিনে 2 বার অথবা 3 বার, 3 দিন অথবা 4 দিন পর্যন্ত খেতে হবে। কারা 2 বার বা 3 বার খাবে বা কারা 3-4 দিন খাবে, যাদের অত্যাধিক ব্যথা যন্ত্রণা রয়েছে সেই সব রোগিণীদের ক্ষেত্রে এই ওষুধটি হবে দিনে 3 বার এবং 4 দিন পর্যন্ত। যাদের ব্যথা যন্ত্রণা একটু কম রয়েছে সেই সব রোগীদের জন্য এটি চলবে দিনে 2 বার করে 3 দিন পর্যন্ত। এরপর আমাদের দেখে নিতে হবে রোগিণীর কোনো হরমোনের গণ্ডগোল রয়েছে কিনা। যদি হরমোনের কোনো গণ্ডগোল থাকে বা জননতন্ত্রে যদি কোনো অপূর্ণতা থাকে, সেই ক্ষেত্রে আরও কিছু মেডিসিন এখানে যুক্ত করতে হবে। সেই মেডিসিনগুলো হচ্ছে যেমন ট্যাবলেট ওভারাল জি ব্যবহার করা যেতে পারে, অথবা ট্যাবলেট ওভারাল এল ব্যবহার করা যেতে পারে, অথবা ট্যাবলেট ডিউলোটল এল ব্যবহার করা যেতে পারে, অথবা ট্যাবলেট প্রিমোভলার 30 ব্যবহার করা যেতে পারে। আমি এখানে আপনাদের সুবিধার্থে 4টি ট্যাবলেট বলেছি। 4টি ট্যাবলেটের মধ্যে আপনারা যে কোনো একটি ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। এই ট্যাবলেটগুলো আমি আবারও বলে দিচ্ছি: ট্যাবলেট ওভারাল জি, ট্যাবলেট ওভারাল এল, ট্যাবলেট ডিউলোটন এল এবং ট্যাবলেট প্রিমোভলার 30। আপনারা যে কোনো একটি মেডিসিন ব্যবহার করতে পারবেন। এই মেডিসিনগুলো ব্যবহার করার নিয়ম সব মেডিসিনের ক্ষেত্রে একই নিয়ম হলো এই 4টির ক্ষেত্রে। সেই নিয়মটা হচ্ছে ঋতুস্রাব যখন শুরু হবে তার 5ম দিন থেকে এই মেডিসিন খাওয়া শুরু করতে হবে। দিনে 1টি করে ট্যাবলেট হবে এবং এটি 20 দিন পর্যন্ত খেতে হবে। আমি আবারও ওষুধের ব্যবহারটা বলে দিচ্ছি: 1টি করে ট্যাবলেট ঋতুস্রাবের 5ম দিন থেকে শুরু করতে হবে এবং এটি 20 দিন পর্যন্ত চলবে। এই ট্যাবলেট কোনো রোগিণী যদি ইচ্ছা করে সকালবেলা খেতে পারে, দুপুরবেলা খেতে পারে অথবা রাত্রিবেলা খেতে পারে। যখন শুরু করা হবে তার পরের দিন সেই টাইমেই কিন্তু খেতে হবে। সকাল থেকে শুরু করলে তার পরের দিনে সকালে, দুপুর থেকে শুরু করলে তার পরের দিন দুপুরে, রাত্রিবেলা শুরু করলে তার পরের দিন রাত্রিবেলা। এভাবে ওষুধটি 20 দিন ধরে চলতে থাকবে। এরপরও যদি দেখা হয় যে এই রোগের কোনো রকম সারপাত্তা হচ্ছে না, রোগটি ছাড়ছে না, তাহলে আমাদেরকে আরও একটি দিক লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে অপুষ্টি। কারণ এই রোগের একটি প্রধান লক্ষণও কিন্তু অপুষ্টি রয়েছে। অপুষ্টি বা রক্তাল্পতা বা জরায়ুর অপূর্ণতা থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু ভিটামিন জাতীয় বা পুষ্টি জাতীয় কিছু মেডিসিন আমাদেরকে দিতে হবে, যে মেডিসিনগুলোতে রক্ত তৈরি করতে পারে এবং পুষ্টির অভাবকে পূর্ণ করে। সেগুলো হচ্ছে যেমন ডেক্সোরেঞ্জ প্লাস টনিক ব্যবহার করা যেতে পারে, তার পরিবর্তে সিরাপ চেরি ব্যবহার করা যেতে পারে। ডেক্সোরেঞ্জ প্লাস টনিক অথবা সিরাপ চেরি যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। এই ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে 3 চামচ করে দিনে 1 বার অথবা দিনে 2 বার, 1 মাস অথবা 2 মাস। যে রোগিণী খুব বেশি অসুস্থ বা বেশি অপুষ্টিতে ভোগে বা বেশি রক্তাল্পতার সমস্যা রয়েছে, সেই রোগিণীদের ক্ষেত্রে এই ওষুধ 3 চামচ করে অথবা 15 ml করে দিনে 3 বার করে 2 মাস পর্যন্ত, এবং যাদের একটু সমস্যা কম রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধ দিনে 2 বার করে এটি 1 মাস পর্যন্ত চলতে থাকবে। তার থেকেও যদি সমস্যা আরও কম থাকে, অল্প স্বল্প সমস্যা থাকে, সেই সব রোগিণীদের ক্ষেত্রে এই ওষুধ 3 চামচ করে দিনে 1 বার 1 মাস পর্যন্ত চলতে থাকবে। এই ওষুধগুলো যদি না পাওয়া যায়
তাহলে সেই ক্ষেত্রে কিছু ক্যাপসুল ব্যবহার করা যেতে পারে। সেই ক্যাপসুলগুলো হচ্ছে ক্যাপসুল ইভিয়ন 400 mg, অথবা যদি এটি না পাওয়া যায় তাহলে ক্যাপসুল টোকোফার 400 mg, যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। এই ক্যাপসুলটাও খাওয়ার কিন্তু একই নিয়ম। এটি দিনে একটি করে ক্যাপসুল খেতে হবে, দিনে একবারই। সেটি 30 দিন পর্যন্ত চলবে। একটি করে ক্যাপসুল দিনে একবার 30 দিন পর্যন্ত চলতে থাকবে। এরপর যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আনুষঙ্গিক চিকিৎসা। এই রোগের চিকিৎসার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক চিকিৎসা চালাতে হবে। সেই চিকিৎসা হচ্ছে রোগিণী কোনোভাবে কোনো খাদ্য বা পানীয় ঠান্ডা অবস্থায় খেতে পারবে না। রোগিণীকে অবশ্যই খাদ্য এবং পানীয়কে গরম অবস্থায় খেতে হবে। যদি গরম জলের সেক বা বোতলে গরম জল ভরে দিয়ে যদি গরম জলের বোতল দিয়ে তলপেটে সেক দিতে পারে তাহলে খুব ভালো হয়। সেক দেওয়া এই রোগের পক্ষে খুবই ভালো, বা গরম কাপড়েও সেক দেওয়া যেতে পারে। আর রোগিণী যেসব খাদ্য বা পানীয় খাবে সেইগুলো যেন অবশ্যই সহজপাচ্য হয়, এবং সেগুলো যেন পুষ্টির মান বেশি হয় এবং হালকা সহজপাচ্য হয়। তার সঙ্গে রয়েছে আরও একটা জিনিস, সকাল এবং সন্ধ্যা। সকাল সন্ধ্যা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অল্প স্বল্প করে একটু ফাঁকা জায়গাতে কিন্তু হাঁটাহাঁটি করতে হবে, বা বাড়ির যদি কোনো কাজকর্ম থাকে তাহলে হালকা কাজকর্ম করতে পারে বা হালকাভাবে শরীর চর্চা করতে পারে। তবে এইগুলো করতে পারলে এই রোগের পক্ষে খুব ভালো হয়। বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, বিবাহিতা মহিলা যদি হয় তাহলে অবশ্যই তাকে এই উপদেশটাই দিতে হবে যেন সে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব গর্ভধারণ করে। গর্ভধারণ করলে বা একটি বা দুটি সন্তান নর্মালি ডেলিভারি হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই রোগটি নিজে থেকেই সেরে যায়। এই রোগের আর কোনো সমস্যা থাকে না। এই রোগটি পুনরাক্রমণ কিন্তু পরবর্তীতে আর ঘটে না। অবিবাহিতা মহিলাদের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে এই রোগের আনুষঙ্গিক চিকিৎসা অবশ্য গুরুত্বপূর্ণ সহকারে চালাতে হবে, এবং শরীরে যেন কোনোভাবে অপুষ্টি তৈরি না হয় বা শরীরে যেন কোনোভাবে রক্তাল্পতা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে খাবার খেতে হবে, বা সেরকমভাবে কিন্তু ব্যবস্থা নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল ডিসমেনোরিয়া রোগের আলোচনা। আমি ডিসমেনোরিয়া রোগ সম্পর্কে যতটা সম্ভব আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়েছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার কমেন্টের উত্তর আমরা দিয়ে দেব। আর এই যে ইউটিউবের যে চ্যানেলটি আপনারা দেখছেন, আসলে এই চ্যানেলটি মূলত এনএস দিশারি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একটি চ্যানেল। এটি একটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের পক্ষ থেকেই আপনাদেরকে এইসব রোগ নিয়ে আলোচনা করছি আপনাদের সামনে। তো আমি আরও একবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের এই চ্যানেলটি একেবারে নতুন, আমাদের সাবস্ক্রাইবারের খুব অভাব, তাই আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যতটা পারবেন শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করবেন। এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিকে আপনারা ফলো করবেন, কারণ প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে কিছু না কিছু নিয়ে আমরা আলোচনা করব, বা প্রত্যেক দিন আমরা নতুন নতুন রোগ নিয়ে আপনাদের সামনে অবশ্যই আমরা হাজির হব। তাই আপনারা আমাদের এই চ্যানেলটিকে প্রতিদিন ফলো করবেন এবং ভিডিওগুলো আপনারা কন্টিনিউয়াসলি কিন্তু দেখতে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে অবশ্যই আপনারা সাহায্য করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটি আপনারা দেখতে থাকুন।